চিত্রাঙ্গনা লিখেছেন ইসরাত জাহান জেরিন। চিত্রাঙ্গনা। সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে ফারাজ, দুই হাত বুকের কাছে গুজে রেখেছে, কপালে গভীর ভাঁজ, চোখ মুখে স্পষ্ট বিরক্তির ছাপ। একবার জোহানের দিকে তাকালো, তারপর আবার দৃষ্টি সরিয়ে নিল। জোহান কৌশলে হাসি বুলিয়ে বিদায় দিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। নিচে চিত্রা নামতেই ফারাজ তার হাত আঁকড়ে ধরল, কণ্ঠ স্পষ্ট হতাশা। ঘোমটা কই? চিত্রা কিছু না বলে চুপচাপ আবার বড় করে ঘোমটা টেনে নিল। তারপর ফারাজের হাত ধরে সুলতান এলাহির কক্ষে প্রবেশ করলো। রুমানার সামনে পান সাজিয়ে রয়েছে। ফারাজ চিত্রাকে নিয়ে ঘরে ঢুকতেই মিতালি ছুটে এলো। উজ্জ্বল মুখে হাতে এক গ্লাস শরবত এগিয়ে দিয়ে বলল, খালু, লেবুর শরবত। ফারাজ গ্লাসটা হাতে নিতেই মিতালির মুখে আফসোসের সুর। খালু, বাজারে লেবু যা দাম, মানুষ খাইবোটা কি? ফারাজ হেসে বলল, যেভাবে তুই আমার মাথা খাচ্ছিস, মানুষও তেমন করেও না কারোর মাথা খাবে। আর যদি লেবুর জন্য এতই আফসোস হয়, তাহলে আজ থেকে ভীম খাবি। শুনেছি এতে নাকি 100 লেবুর শক্তি থাকে। মিতালি বিস্ময়ে চোখ বড় বড় করে বলল, আচ্ছা। ফারাজ ঠোঁটের কোণে হাসি টেনে জবাব দিল, না, মিথ্যা। রুমানা চিত্রাকে পাশে বসিয়ে পান মুখে দিয়ে প্রশ্ন করলেন, নাতি নাতনির মুখ কবে দেখমু? চিত্রা এই প্রশ্নে বিব্রত বোধ করে, কি উত্তর দেবে বুঝে উঠতে পারে না। সুলতান ইলাহিও তার জবাবের অপেক্ষায় তাকিয়ে আছেন, তবে চিত্রাকে কিছু বলতে হলো না। ফারাজ পাশ থেকে বলে উঠল, এই পূর্ণদৈর্ঘ্য ছায়াছবি এটা পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি পাওনি আম্মা, যে পার সঙ্গে পা লাগালেই ছাদ ভেঙে গেদাগেদি টপকাবে। সময় হোক, ধৈর্য ধরো, ধৈর্যের ফল একেবারে তেতো মানে মিষ্টি। রোমানা একেবারে চুপ হয়ে গেলেন। পরিস্থিতি হালকা করতে ফারাজ আবার বলল, চিন্তা নেই আম্মা, ভালো ফলই পাবে, নিশ্চিন্ত থাকো। চিত্রা মনে মনে নিজেকে দোষারোপ করলো, এই লোকের সঙ্গে আসা উচিত হয়নি। সে উঠে ফারাজের পাশে দাঁড়ায়, তবে তাদের মধ্যে এখনো দূরত্ব রয়ে গেছে। ফারাজ চিত্রাকে কাছে টানতে তার হাতের বাহু হাতে রাখে, তখনই চিত্রার মুখ থেকে ব্যথার মৃদু আহ শব্দ বেরিয়ে আসে। ফারাজ বাহুর দিকে তাকানোর আগে চিত্রা আঁচল ফেলে জায়গাটা ঢেকে দেয়। ফারাজ তার অপেক্ষা করে বলল, আমার মাথা ধরেছে, ঘুমাতে গেলাম। সুলতান ইলাহি বললেন, চিত্রা আরেকটু থাক। ফারাজ ভ্রুকুঁচকে তার দিকে তাকিয়ে বলল, বউ কার? তোর। তাহলে আমার সঙ্গে যাবে, তুমি নিজেরটা নিয়ে থাকো। ফারাজ চিত্রার হাত শক্ত করে ধরে বলল, অনেক দিন ধরে ব্যায়াম করি না, আজকে করতে হবে রে। রাত নেমেছে নদীর ঘাটে, চারপাশে নিস্তব্ধতা, শুধু মাঝে মাঝে ঢেউয়ের মৃদু শব্দ ভেসে আসছে। আকাশের অগণিত তারা জ্বলজ্বল করছে, মাঝে মধ্যে ভেসে আসছে কোনো না কোনো না জানা রাত পাখির ডাক। দূরে মেঘেদের ঝুপড়িগুলোতে তেলের কুপি মৃদুর আলো দুলছে বাতাসে। নদীর ওপর এসে আলোর প্রতিফলিত হয়ে এক অদ্ভুত রহস্যময় আবরণ তৈরি করছে। সোহান বসে আছে ঘাটের ধারে, গা এলিয়ে দিয়ে একটা কাঠের নৌকা গায়ে। চোখে তার অনির্বচনীয়তা। হয়তো সে কিছু খুঁজছে, অথচ কি খুঁজছে তা নিজেও জানে না। রাতের নীরবতা কখনো কখনো ঝুপড়ির দিক থেকে হাসির শব্দ ভেসে আসছে। বেদের বউ হয়তো কোনো পুরনো গল্প বলছে, সেই গানের সুর তুলছে। একটা বাচ্চা ছেলে দৌড়ে এসে থামে সোহানের সামনে। ছেলেটা বেদেদেরই এক সন্তান, গায়ে ছেঁড়া পাজামা, চোখে সরল কৌতূহল। তুমি এখানে একা বইসা আছো কেন?
সোহান ছেলেটার দিকে তাকিয়ে একটু হাসলো, বলল, জানি না, হয়তো নদী আমাকে ডাকছে। ছেলেটা বুঝলো না, কিন্তু মাথা নাড়িয়ে আবারও দৌড়ে চলে যায়। সোহানের এ পাড়ায় কেউ নেই, তবুও তার কথায় এদের জীবন চলে। বিনা কারণেই সে এই বেদেদের দায়িত্ব নিয়েছে। কারোর ছেলে মেয়েকে স্কুলে পাঠায়, কারোর অভাবের পাশে দাঁড়ায়, কারোর বিপদে দেয় মাথার ছায়া। আচ্ছা, কেন এসব করে সে নিজেও জানে না। হয়তো পাপের বোঝা কমানোর জন্য, হয়তো নিজের ভেতরে বোধকে চাপা দেওয়ার প্রয়াস। কেউ তার প্রশ্ন করে না। বেদেরা প্রশ্ন করা শিখেনি। তাদের জীবন চলে নদীর স্রোতের মতন, যেমন আছে তেমন বয়ে যায়। তবে সোহানের মধ্যে এক অদ্ভুত টান অনুভূত করে তারা। ভাইজান, আম্মা আজকে কচুর মুখি দিয়া ইলিশ মাছের মাথা লেজ রাঁধছে। ওই দিন আপনি যে মাছের পাঠাইছিলেন না, ওইটা মাথা দিয়া রাঁধছে। কয়ডা খাইয়া যান, মেলা দিন হইল আমাগোর লগে খান না। আমেনার বয়স 16, এই পাড়ার থাকে। আমেনার বাসায় অসুস্থ মা ছাড়া আর কেউ নেই। সোহান সেই দিন আমেনার কথা শুনেছিল। সেই দিন বেশ কিছুক্ষণ তাকিয়েছিল তার দিকে। পরক্ষণেই আমেনার পড়ালেখা করাবে বলে সিদ্ধান্ত নেয়। আমেনার পরিবারের দায়িত্ব, তার মায়ের চিকিৎসা খরচ সোহান সেই দেয়। একবার আমেনা সোহানকে বলেছিল, আমার তো ভাই নাই, তাই এত দুঃখ। সেই দিন থেকে সোহান আমেনার বড় ভাই হয়ে পাশে আছে। রাইতে খাইয়া যেমনে আম্মার কাছে যাও, ওনারে একা রাখো না। আমেনা, আচ্ছা বললাই নৌকার দিকে পা বাড়ায়। সিফাত সোহানের পাশে দাঁড়িয়ে আছে। আমেনা চলে যেতে সে বলল, ভাই, মিজান সাহেবের উপরে পাঠাইয়া দিলেন, তাও আবার লাশ ওইখানে ফালাইছেন। এসব নিয়ে তদন্ত হইব, সেটা তো জানেন, তাই না? আমার কোনো চিন্তা নাই, মাঝে মাঝে একটু বিনোদনের প্রয়োজন আছে। ফারাজ লাশ দেখতে অবশ্যই আইছে, তাই না? হ, মাগার মিজান সাহেব কিন্তু অনেক কাজের মানুষ আসিল, চিন্তিত কণ্ঠে বলল সিফাত। একজন মরলে হাজারজন আসে, আর ওই বুড়ো তো এমনিতেই বয়স হয়ে গেছিল। আর না, আমিনা মারলেও মরতো। কেবল প্রশ্ন হলো কার হাতে মরতো। আর কার হাতে? ফারাজ এলাহির হাতে। এক মুহূর্ত চুপ করে থেকে বলল সিফাত, তারপর একটু থেমে যোগ করলো, তবে আমার কেমন জানি অস্থির লাগতেছে। ওনার মতন মানুষ একটা মাইয়ার জন্য বিদেশে থেকে চলে আসতে পারে? জানি না, তবে এটা জানি কিছু তো একটা ওই মাইয়ার মধ্যে আছে। এখনো তো মিসেস এলাহির সঙ্গে আমার দেখা করবার জন্য অন্তর ছটফট করতাছে রে। দিলের ব্যথা বাড়তাছে সিফাত। ও দিলের ব্যথা বাড়তাছে সিফাতটা। বাতাসে দাপটে বারান্দার সাদা পর্দা বেপরোয়া নর্তকীর মতন ছটফট করছে, বারবার আঘাত করে যাচ্ছে লোহার রেলিংয়ে। জানালার আধ খোলা পাল্লাটা কাঁপতে কাঁপতে অদ্ভুত ছন্দে ঠোকাঠুকি করছে কাঠের ফ্রেমের সঙ্গে, যেন কারোর দম বন্ধ করার আকুল আবেদন। খোলা রাখো, বন্ধ করো, আবার খোলা রাখো। দূর আকাশের কালো মেঘগুলো একত্রে হয়ে ভারী হয়ে উঠেছে। বাতাসের ঘূর্ণি ধুলো উড়ে নিয়ে যাচ্ছে। শুকনো পাতাগুলো মাটির উপরে নাচতে নাচতে ছুটে যাচ্ছে দূরে। গাছের পাতাগুলো একসঙ্গে ঝাঁকুনি খাচ্ছে। চিত্রা বারান্দায় দাঁড়িয়ে বাইরে তাকায়। অদ্ভুত করে অনুভব করে সেই আগত বিসর্জনের ছন্দ, বৃষ্টির প্রথম ফোঁটার প্রতিক্ষণ। গোমট আকাশ থেকে ভেজা গন্ধ ভেসে আসছে। আবারও জানালার দরজা প্রচণ্ড শব্দ করে বাড়ি খায়, যেন শেষবারের মতন
হুঁশিয়ারি দিচ্ছে, বৃষ্টি নামছে, আবার বৃষ্টি নামবে। মিতালি ভাত দিয়ে গেছে, খাইয়ে দেব? ফারাজ কোনো জবাব দেয় না। মুখে বলছে মাথা ধরেছে, অথচ ল্যাপটপ কোলের উপরে নিয়ে এক নাগাড়েই কাজ চালিয়ে যাচ্ছে। আঙ্গুলগুলো এক মুহূর্তের জন্য থামছে না। জবাব দিচ্ছেন না কেন? উঠুন, আমি আগে মশারি টাঙাই। চিত্রা ফারাজের দিকে এগিয়ে আসতে হঠাৎ বজ্রপাত হয়, সঙ্গে প্রবল দমকা হাওয়া। বাতাসের ঝাপটায় তার বাহুর ওপর থেকে আঁচল সরে যায়, কিন্তু চিত্রা সেই দিকে খেয়াল নেই। বারান্দায় কাপড় আছে, ভিজে যাবে, একটু নিয়ে আসবেন? এই ভয়ঙ্কর আবহাওয়ায় ওইখানে যেতে ইচ্ছে করছে না। এমনিতেও সেদিন দুটো লাশ পাওয়া গেছে। ফারাজের চোখে অনেক আগেই ল্যাপটপের পর্দা ছড়িয়ে চিত্রার দিকে চলে গেছে, তবে তার দৃষ্টি পড়েছে অন্যখানে, চিত্রার ডান হাতের বাহুতে। ফর্সা নরম চামড়ার উপরে নখের গভীর দাগ বসে আছে। কতটা শক্ত প্রয়োগ করলে এমন দাগ পড়ে? নখ গেঁথে গিয়ে রক্ত জমে। ফারাজ শুকনো ঢোক গিলে বলল, নিজের কাজ নিজে করো। চিত্রা থমকে যায়। ফারাজ এত রুক্ষস্বর সে আগে কখনো শুনেনি। ফারাজ তার সঙ্গে এমন করে কখনো কথা বলে না। দাঁড়িয়ে আছো কেন? যাও। চিত্রার চোখ শুরু করে তাকায়, তারপর নিচু স্বরে বলল, আপনি দেখছি বহুরূপী। ফারাজ বাঁকা হেসে উঠল, তুমিও বহুরূপী হয়ে দেখো, দেখবে দুনিয়া তোমার কথাই নাচছে। শখ নেই, কিন্তু তুমি তো আগ থেকেই বহুরূপী মিসেস ফারাজ এলাহি। চিত্রা ভ্রু কুঁচকে তাকায়, কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে থেকে এক মুহূর্ত দেরি না করে বারান্দার দিকে পা বাড়ায়। বারান্দায় পা রাখতে বৃষ্টির প্রথম ফোঁটা গায়ে এসে পড়ে। চিত্রার বৃষ্টি ভালো লাগে। রাতের বেলায় বজ্রপাত তাকে শিহরিত করে, তবুও বৃষ্টির প্রতি তার আকর্ষণ অমলিন। বৃষ্টি দেখলেই ছুতে ইচ্ছে করে। রেলিংয়ের বাইরে হাত বাড়িয়ে বৃষ্টির নরম স্পর্শ তার আঙ্গুলে ছুঁয়ে যায়, কিন্তু এইখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। বারান্দার রশিতে টাঙানো কাপড় ভিজে যাবে, আর ভিজে যাবে সে নিজেও। হঠাৎ আকাশ বিদীর্ণ করে নেমে আসে বিজলির ঝলকানি। এক মুহূর্তের মধ্যে চারপাশ আলোকিত হয়ে ওঠে, আর সেই আলো তার দৃষ্টি আটকে যায় পুকুরের দিকে। চোখের সামনে স্পষ্ট হয়ে ওঠে দুটো নিথর দেহ, জলকাদার মাখামাখি, নিস্তব্ধ। শূন্য দৃষ্টিতে লাশ দুটো তাকিয়ে আছে তার দিকে। কি ভয়ঙ্কর ভ্রম! চিত্রা প্রচন্ড ভয়ে পেছন সরে যায়, পিছে গিয়ে ঠেকে প্রস্তের মতন শক্ত একটি বুক। এত ভয় কিসের? চিত্রা কখনো কথা না বলে ফারাজকে জড়িয়ে ধরে। কোনো কথা না বলে ফারাজকে জড়িয়ে ধরে, চোখ মুখ খিচে ফারাজকে আঁকড়ে ধরে। চিত্রার হাতের মুঠো ফারাজের সাদা শার্টের অংশ। পরক্ষণেই ছিটকে এক পা পেছায়। ফারাজ গম্ভীর, কথা না বলে চিত্রাকে টেনে সে বুকে জড়িয়ে নেয়। নেশালো গলায় গান ধরে, কাছে এলে যাও দূরে সরে, কতদিন রাখবে আর একা করে, মন টেনে নাও। বৃষ্টির ছিটকে আসা জলের পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকে। দুটো দেহ আবারও ভিজে যায়। ঠান্ডায় চিত্রার ছোট্ট দেহ কাঁপছে। ফারাজের সেই দিকে কোনো খেয়াল নেই। সে শক্ত করে চেপে ধরে চিত্রার ডান হাতের বাহু। ব্যথায় আরো মৃদু আর্তনাদ গলা থেকে বেরিয়ে আসে চিত্রার। ফারাজ কথা না বলে ব্যথার জায়গায় ঠোঁট রাখে, তবে শীতল চুমুর মধ্যে পরশ ছোঁয়াতে নয়, বরং হিংস্রতা নিয়ে সেখানে দাগ বসাতে। চিত্রার চোখে আপনা আপনি জল চলে আসে, তবুও সে প্রতিবাদ করে না, ঠায় দাঁড়িয়ে থাকে। তার চোখের কোণে জমা জল ফারাজ দেখেনি, দেখবেও না। জল তো বৃষ্টির ফোঁটায় মিশে যাচ্ছে। বৃষ্টি চিত্রের চোখের জলকে আড়াল করে দিচ্ছে বারবার। ফারাজের হাত চিত্রার শাড়ি ভেদ করে কোমর ছুঁয়ে যায়। চিত্রা অনুভব করে ফারাজের নিঃশ্বাস তার ঘাড় স্পর্শ করছে। তার হৃদস্পন্দন দ্রুত
হয়ে ওঠে, কিন্তু সে কোনো প্রতিবাদ করে না। ফারাজের হাত ধীরে ধীরে চিত্রার কোমর থেকে উপরে আসে, তার পিঠ বেয়ে ঘাড়ের কাছে পৌঁছায়। চিত্রা চোখ বন্ধ করে ফারাজের স্পর্শ অনুভব করে। হঠাৎ ফারাজ চিত্রার মুখের দিকে ঝুঁকে আসে, তার ঠোঁট চিত্রার ঠোঁটের কাছে এসে থেমে যায়। চিত্রা চোখ খুলে ফারাজের চোখের দিকে তাকায়, সেখানে এক অদ্ভুত আকর্ষণ দেখতে পায়। ফারাজ ধীরে ধীরে চিত্রার ঠোঁটে চুমু খায়, তাদের মধ্যে গভীর সম্পর্কের সূচনা হয়। আধ ভেজা শরীরেই ফারাজ চিত্রাকে কোলে তুলে নেয়, বারান্দা থেকে বেরিয়ে রুমে এনে বিছানায় শুইয়ে দেয়। গায়ে পানিতে বিছানা ভিজে যায়, তবু কারোর খেয়াল নেই সেদিকে। চিত্রার সারা শব্দ নেই, শুধু নিঃশ্বাস প্রশ্বাসের আন্দোলন বাড়ি খাচ্ছে ফারাজের কানে। ফারাজের তৃষ্ণার্ত ঠোঁট জোড়া প্রেয়সীর সংস্পর্শে এসে নিয়ন্ত্রণ হারায়। দুজোড়া ঠোঁট মিলে যায় গভীর আলিঙ্গনে। চিত্রার বাধা দেওয়া তারা নেই, তারাগুলো আজ কোথায় গুম হয়েছে। চিত্রা নিজের আবদার বোঝাতে হাতে হাত মিলাতে জড়িয়ে ধরে ফারাজকে। সময় পেরিয়ে যায় বেশ কিছুক্ষণ। বজ্র শব্দে কেঁপে ওঠে চিত্রা। ফারাজ তাকে পরম আদরে গভীর আলিঙ্গনে আবারও জড়িয়ে ধরে। মেয়েরা ঘাড়ে গলায় গালে স্পর্শে বেসামাল করে তোলে। হঠাৎ করে ফারাজ চিত্রার উপর থেকে নিজের ভারী দেহ উঠিয়ে নেয়। চিত্রার সাহস নেই ওই নেশা ভরা চোখের দিকে তাকানো, সে তাকায় না। ফারাজ গা থেকে ভেজা শার্ট খুলে নিচে ছুঁড়ে ফেলে, পরনে এখন কেবল তার কালো ট্রাউজার। তাকাও আমার দিকে। চিত্রা তাকায়। ফারাজ চিত্রার হাত নিজের বুকের উপরে রাখে। চিত্রা ফারাজের অনাবৃত বুকের আঙ্গুলের ছোঁয়া দিতেই ফারাজ তার হাত ধরে নেয়। সে চিত্রার উপর ঝুঁকে পড়ে। শিওর তো? চিত্রা জবাব দেয় না। ফারাজ গম্ভীর গলায় বলে, নীরবতা কিন্তু সম্মতির লক্ষণ আগুন সুন্দরী। ফারাজ আরেকবার চিত্রার বাহুর দিকে তাকায়, তারপর কানের কাছে এসে ফিসফিস করে বলে, তোমার এই নাম, এই শরীর, এই মন কেবল আমার। এখানে অন্য পুরুষের প্রবেশ নিষেধ। যদি কেউ প্রবেশ করার চেষ্টা করে, কসম বউ, ধ্বংস করে ফেলবো সব। আমাকে খুনি হওয়ার সুযোগ দিও না। ফারাজের ক্রমশ অসংলগ্ন হয়ে ওঠে। চিত্রা আবিষ্কার করলো অন্যরকম ফারাজকে। সে প্রতিটি স্পর্শ ভালোবাসার জানান দিয়ে পড়তে লাগে। গলায়, ঘাড়ে এলোপাতাড়ি চুমুগুলো কামড়ে রূপান্তরিত হচ্ছে। যত্নে পরা শাড়ি ফারাজ কোথায় ছুঁড়ে মেরেছে কে জানে। দুই দেহ সন্ধিক্ষণে ফারাজের বেপরোয়া ভাব বাড়তে থাকে, ক্রমশ বাড়তে থাকে। সকাল 8:30। ঘরের জানালার ফাঁক থেকে সোনালি রোদ্দুর এসে বিছানায় পড়ছে। উষ্ণ আলোর স্পর্শে চিত্রার ঘুম ভেঙে যায়। চোখ মেলে দেখে শরীরের উপরে সাদা কম্বল টানা। একটু নড়ে চড়ে পাশ ফেরার পরই টের পায় বিছানার ওই পাশ ফাঁকা, ফারাজ নেই। চিত্রা কপালে ভাঁজ পড়ে। এত সকালে তো তার ওঠার কথা নয়। দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে সময়টা নিশ্চিত হয় সে। হঠাৎ দেরি হয়ে যাওয়ায় অনুভূতি তাকে তাড়াহুড়া করতে বাধ্য করে। দ্রুত উঠে চুল খোপা করে বাঁধে, তারপর চোখ যায় টেবিলের দিকে। সেখানে রাখা একটা লাল গোলাপ, পাশে একটা চিরকুট। চিত্রা ভ্রু কুঁচকে যায়। গোলাপটা নাকের কাছে নিয়ে শুকে। নরম একটা মন ভালো করা মতন গন্ধ। তারপর চিরকুট খুলে। শুভ সকাল প্রিয় ফুল। চিত্রা মুচকি হাসে। সে ফুল, এই ফারাজটাও না, একটা আজব লোক। চিত্রা আড়ম্বর ভেঙে খাট থেকে নামতেই ঘরের দরজায় কেউ একজন কড়া নাড়ে। চিত্রা গা থেকে কম্বল সরিয়ে দেখে
দেখে অবস্থা খুব একটা সুবিধার নয়। সে যে সে তাই সে জলদি ওয়াশরুমে যাবে বলে ঠিক করে, কিন্তু তার আগেই মিতালি রুমে ঢুকে যায়। চিত্রা ততক্ষণে গায়ে শাড়ি জড়িয়ে নিয়েছে। আপা, খালু আপনারে জলদি তৈরি হইতে কইছে। স্যার, সারপ্রাইজ আছে আপনার জন্য। আমার জন্য? হ। আপনার কোনো সাহায্য লাগবো? দেন আমি সাহায্য করি। বিছানাটা গুছাইয়া দেই। তুমি যেতে পারো। তুমি যেতে পারো। আচ্ছা। চিত্রা আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। লজ্জায় তার মুখ লাল হয়ে আসে। ইসরে, গলার দাগগুলো জর্জরিত। সব নিয়ে নিচে কি করে যাবে? মিতালি চলে যাওয়ার জন্য পা বাড়াতেই চিত্রা তাকে ডাকে। সাহায্য করতে পারবে? ফারাজকে 2 দিনের মধ্যে এক জরুরি কাজে ঢাকা যেতে হবে। সকাল সকাল সে হলরুমের সোফায় বসে ফাইল ঘাঁটছে। পাশে অভ্র ক্লান্তিতে প্রায় আধমরা হয়ে পড়েছে। এতক্ষণ ধরে কাজ করতে করতে তার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, অথচ ফারাজের চোখে কোনো দায় নেই। হলরুমের একপাশে রজন আর রোশন বসে আছে। জোহান এখানে এসে পৌঁছায়নি। অভ্র এক সময় আর সহ্য করতে না পেরে হতাশ স্বরে বলে, ভাই, আর কতক্ষণ কাজ করতে হবে? এটা বাসা বাড়ি, আপনার অফিস না। ফারাজ চোখ তোলে না। ফাইলের পাতা উল্টে যেতে যেতে সংযত কণ্ঠে বলল, ওহে কুদ্দুসের বাপ, আমি অন্ধ নই, আর আমার চোখ দুটো জনগণের ব্রেনের মতন পেছনে না। অভ্র আর সহ্য করতে পারল না। উঠে দাঁড়িয়ে বিরক্তির সঙ্গে বলল, তো ওঠেন, আমি আর কাজ করতে পারবো না। ক্ষুধা লেগেছে। বালছাল না খেয়ে দে আগে আপনার মাথাটাই খাই। ফারাজ এবার ধীরে সুস্থে ফাইলটা বন্ধ করলো। তারপর শান্ত গলায় বলল, সকাল সকাল মুখ খুলতে পাচ্ছি না অভ্র। এমনিতেই ফারাজ এলাহির দোষ বেশি। কথায় আছে, না গুখা সব মাছ আর দোষ করে। কথায় আছে না, গু খায় সব মাছ আর দোষ করে পাঙ্গাসের। বাড়ির বউরা সকালে কাজে ব্যস্ত। রান্নাঘরে তো বেশ কয়েকজন কাজের মানুষ আছে, তবুও রান্নার দায়িত্ব কাউকে দিতে পারেন না রুমানা। বাইরের মানুষের হাতে রান্না খাওয়ার তার পক্ষে একেবারেই সম্ভব নয়। চিত্রা সিঁড়ি দিয়ে মিতালির সঙ্গে নিচে নামে। এত বড় ঘুমটা টেনেছে যে মুখটাও দেখা যাচ্ছে না। তবে শাড়ি সামলানো সে এখন মোটামুটি শিখে ফেলেছে, যদিও মাঝে মাঝে কষ্ট হয়। কিন্তু এই বাড়ির বিবাহিত নারীরা শাড়ি কেন পরে? শুধুই কি জামদানি ও জমিদার বাড়ির বউ বলে? ফারিয়া নিহানের সঙ্গে রুম থেকে বের হওয়ার মুহূর্তে চিত্রাকে পেছন থেকে ডাকলো। ঠিক তখনই ফারাজের চোখ গিয়ে পড়ল সিঁড়ির দিকে। পাশে থাকা অভ্র তাকালো। যাক, ভাবি এসেছে। অভ্র মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলল। এখন অন্তত ভাবি পারে ভাইয়ের হাত থেকে তাকে বাঁচাতে। চিত্রা, উনি আমার স্বামী, নিহান শেখ। ফারিয়া পরিচয় করিয়ে দিল। নিহান বিনয়ের সঙ্গে চিত্রাকে সালাম জানালো। ভাবির সঙ্গে হাত মেলানো কি ঠিক হবে? উনি আবার রাগ করবেন না তো? কিন্তু দ্বিধাগ্রস্ত হয়েই সে হাত বাড়িয়ে দিল। ঠিক তখনই তার চোখ চলে গেল হলরুমের দিকে। চেয়ারে গা এলিয়ে বসে আছে ফারাজ এলাহি, কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার হলো তার দৃষ্টি। নিহানের বাড়ানো হাতের দিকে স্থির হয়ে আছে সেই তীক্ষ্ণ চাহনি, যেন এখনই সর্পের মতন গিলে ফেলবে। মুহূর্তেই নিহান হাত সরিয়ে নিল। তারপর ফারাজের দিকে তাকালো। ফারাজ একবার চোখ তুলে চাইল। ঠোঁটের কোণে এক অস্পষ্ট হাসি ফুটল। সে ঠান্ডা গলায় শুধু বলল, দ্যাটস মাই বয়। নিহান ঠিক বুঝতে পারল না ফারাজ কি বলল, কারণ সে সিঁড়ির ধারে আর ফারাজ হলরুমে। মাঝের দূরত্ব বেশ খানিকটা। তাছাড়া ফারাজ শুধু ঠোঁট নাড়িয়ে বলেছে, তাই বোঝার কার্যত অসম্ভব। চিত্রা নিচে না নেমেই সোজা রান্নাঘরে চলে গেল। নীরু সেখানে দাঁড়িয়ে ছিল।
মোহনা চিত্রাকে দেখেই বলে উঠল, বিয়ের প্রথম প্রথম একটু দাগ তো হবেই, এত লুকানোর কি আছে? কই, আমি তো এখনো লুকাই না। ভালোবাসা লুকিয়ে লাভ কি? ভালোবাসার চেয়ে ভালোবাসার দেখানোটাই মজা বেশি। চিত্রা মোহনার কথার অর্থ বুঝতে পারল না। এ বাড়ির মানুষের বেশিরভাগ কথাই তার মাথার উপর দিয়ে যায়। সে কিছু বলার আগেই নীরু পাশে এসে খোঁচা দিয়ে বলল, বোঝেন না ভাবি, এত বড় ঘোমটা দিয়েছে যাতে সবার নজর ওনাতেই থাকেন। মোহনা বিরক্ত হলো। এই মেয়েটার কথাবার্তা দিনকে দিন সীমা ছাড়াচ্ছে। যখন তখন চিত্রাকে খোঁচা মারা যেন তার স্বভাব হয়ে গেছে। অথচ সে কি কখনো ফারাজকে ঠিক মতো চেনে না? জেনে বুঝে আগুন নিয়ে খেলার কোনো মানে হয়? পরিণামে তো শেষ পর্যন্ত সে নারীকে আগুনে পুড়িয়ে ছাই হতে হয়। মোহনা শ্বাস ছাড়লো, মনে মনে শোধালো, পুরুষ হচ্ছে অঙ্গার, নারী ধ্বংসের মন্ত্র। কখনো বা কেড়ে নেয়, কখনো বা ষড়যন্ত্র। রান্নাঘর থেকে চিত্রা চায়ের ট্রে নিয়ে বের হয়। ট্রেতে সবার জন্য চা রাখা। চায়ের ভার সামলাতে গিয়ে মাথার কাপড় সামলাতে কঠিন হয়ে পড়ছে। ফারাজ কাজ থামিয়ে চিত্রার দিকে তাকিয়ে থাকে। কেন তাকিয়ে আছে নিজেও জানে না। এই ট্রে ওর হাতে কে দিল? হয়তো সেই প্রশ্নই মাথায় ভেতরে ঘুরপাক খাচ্ছে। তবুও চুপচাপ বসে দেখছে সব। চিত্রা রজনের দিকে চা নিয়ে এগোতে ফারাজ আর বসে থাকতে পারল না। দ্রুত উঠে চিত্রার আগে গিয়ে সোফায় বসলো, পায়ের উপরে পা তুলে। ইতোমধ্যে সুলাইমান এলাহি আর জুনায়েদ এলাহিও এসেছে। আসেনি শুধু জোহান। ওর এত দেরি হচ্ছে কেন? চিত্রা টেবিলের উপরে ট্রে রেখে প্রথম চায়ের কাপটা সুলাইমান এলাহির দিকে এগিয়ে দিলেন। ঠিক তখনই অভ্র এসে বলল, সঙ্গে ছিল জোহান। চিত্রা এসে বসলো, সঙ্গে ছিল জোহান। চিত্রা একবার জোহানের দিকে তাকালো। তার ডান বাহুর মোটা ব্যান্ডেজ বাঁধা। ভ্রু কুঁচকে সে কাপ হাতে তুলে নিল এবং পরের কাপটি জোহানের দিকে দিল। ফারাজ কেবল চিত্রার দিকে তাকিয়ে আছে, তার দৃষ্টি নিবদ্ধ। চিত্রা যখন রজনের দিকে চায়ের কাপ বাড়িয়ে দিল, তখন সে সামান্য ঝুঁকল। এই মুহূর্তে রজনের চোখ পড়ল তার পেটের দিকে। সেখানে কাপড়ের ভাঁজ সরে গিয়ে একটুখানি ত্বক দৃশ্যমান হয়ে উঠল। তবে সেই দৃষ্টি এক মুহূর্তে স্থির হতে পারল না। তার আগেই চিত্রা হাত থেকে ফারাজ কাপটা কেড়ে নিয়ে বলল, এটা আমার হাতে দাও, আর যাও আমার জন্য কড়া করে 1 কাপ ব্ল্যাক টি বানিয়ে আনো। চিত্রা আজকে ফারাজের হাব ভাব কিছুই বুঝতে পারছে না। এই যে হঠাৎ লোকটা তার জন্য মরিয়া হয়ে উঠেছে, হঠাৎ আবার তার ব্যবহার এমনভাবে বদলে যায় যেন সবকিছুই ছলনা, অভিনয়। এক মুহূর্ত দেরি না করেই চিত্রা আবারও রান্নাঘরের দিকে পা বাড়ায়। জুনায়েদ এতক্ষণ ছেলের হাতের ব্যান্ডেজ লক্ষ্য করেনি। চোখ পড়তেই তিনি বড় বড় করে তাকান। কি রে বাপ, হাতে কি হইছে? জোহান একটু চুপ থেকে বলল, বিপদ নিয়ে খেলি আব্বা, এসব আঘাত লাগা তো স্বাভাবিক। নিজের খেয়াল রাখবি না তাই বললা? ভালো লাগে না। আমি উঠলাম। জোহান জুনাইদের কথা উপেক্ষা করে উঠে যায়। সুলাইমান এলাহি সেই দিকে পাত্তা নেই। সে নিজের মতন করে চা খাচ্ছে। আজকে অনেকদিন পর তারা সবাই একসঙ্গে। নিহান চায়ের কাপে পরোটা চুবিয়ে খেতে ভালোবাসে। সে চুপচাপ বসে বসে গিলছে। রজন সবসময় পকেটে সিগারেট রাখে। ফারাজ চায়ের কাপে চুমুক বসিয়ে বলল, সিগারেট দে ভাই। আমি আবার চা সিগারেট একসঙ্গে খাই। পাশ থেকে অভ্র হুট করে বলে উঠল, এত ভালো বাথরুম হয়? এতে ভালো বাথরুম হয়? এতে বাথরুম ভালো হয়? ফারাজ পাশ ফিরে অভ্রর দিকে চাইতে সে চুপ হয়ে গেল। রজন একটা সিগারেট এগিয়ে দিল ফারাজের দিকে। ফারাজ নিঃশব্দে সিগারেটটা নিয়ে লাইটার ছুঁয়ে ধরালো। এক গভীর টান দিয়ে গলা ভর্তি ধোঁয়া ছাড়লো রজনের মুখের দিকে। তারপর ঠান্ডা গলায় বলল,
আজকাল একটু এদিক ওদিক নজরও বেশি যাচ্ছে না ভাই? রজন কুঁচকে তাকালো, চোখে মুখে অবাক করা দৃশ্য। নজর দেওয়ার মতন জিনিসের ওপর মানুষ তো নজর দেবেই। ফারাজ একরাশ তাচ্ছিল্য নিয়ে বলল, কিন্তু আপনি তো পশু ভাই, আপনি কেন নজর দেবেন? রজন থ মেরে গেল, সঙ্গে বাকিরাও। এই ফারাজ হঠাৎ এত বদলে গেল কেন? বদলে গেল কেমন করে? বুঝলাম না ফারাজ, এইবার দেশে আসার পর তোর হইলটা কি? তুই তো এমন ছিলি না। ওই মাইয়া তোর মাথা খাইছে, বলল রওশন। ফারাজ গা ছমছমে এক শান্ত কণ্ঠে বলল, হোয়াট ডু ইউ মিন বাই মাইয়া? শি ইজ মাই লিগাল ম্যারিড ওয়াইফ। শি ইজ Mrs. Faraz Elahi. Do you understand? Tell me if you don't understand. I know how to explain. রওশন বিরক্তির সুরে বলল, কিন্তু তুই যা করতাছ ঠিক হইতাছে না। তুই তো নিজেও বিপদে পড়বি, আমাগোরও ফেলবি। তুই বাঘের মুখ থেকে শিকার থাবা দিছত, আর এখন এই শিকার নিয়ে আমাগো লগে ঝামেলা করতাছ। আমি শিকারি ভাই, থাবা দেওয়া আমার ধর্ম। লিসেন, আমাকে আমার কাজ করতে দে। আপনারা আপনাদেরটা করেন। আমার কাজে আঙ্গুল ঢোকানোর চেষ্টা করলে আমি একেবারে হাত ঢুকিয়ে দেব। আরেকটা কথা, আমি কিন্তু আঙ্গুল ছুঁই না, গোটা হাতটাই ছিঁড়ে উপড়ে ফেলি। ভাই এমন করে কথা কয় না, ভুইল্লা গেলা? শেয়ারিং ইজ কেয়ারিং, যে শেয়ারিং ইজ মাই ডট। এসব আমি বাল দিয়াও গুনি না। ভালো মানুষ হইয়া আসি, ভালোভাবেই থাকতে দে। উঠলাম। কথা শেষ করে সে উঠে দাঁড়ালো। এক মুহূর্ত নষ্ট না করে সোজা রুমের দিকে পা বাড়ালো। ভেবেছিল চিত্রাকে আজ একটা সারপ্রাইজ দিবে, তবে মুড নেই এখন। সিঁড়ির কাছে পৌঁছে পেছন ফিরে কঠোর গলায় মিতালিকে বলল, তোর আপাকে বল রুমে আসতে, জলদি। অভ্র শুকনো গলায় ঢোক গিলে চায়ের কাপ নামিয়ে রাখলো। ভাইয়ের মেজাজ বরফ থেরাপি দিতে হবে। সে ধীর পায়ে সিঁড়ির দিকে এগোলো, কিন্তু হঠাৎ পেছন থেকে কে যেন ধপ করে ঝাঁপিয়ে পড়লো তার গায়ে। একটা কর্কশ আতঙ্কিত কণ্ঠ চিৎকার দিয়ে উঠল, কালুর বাপ, হোয়ার ইউ গোয়িং? প্লিজ আমারে ছাইরা নো গোয়িং, বিকজ আই লাভ হিম। শাড়ি হলো। চিত্রা কিছুটা অবাক হয়ে উঠল, চোখে আঙ্গুল দিয়ে প্রশ্ন জাগে, মানে? ফারাজ দাঁত থেকে পিষে বলল, বাংলা বোঝো না? তোমাকে না বলেছি শাড়ি শুধুমাত্র আমার সামনে পরবে। কি চাও তুমি? তোমার জন্য আমার হাতে রক্তাক্ত হোক? চিত্রার কথা বলার সুযোগ দেয় না ফারাজ। আলমারি খুলে নিঃশব্দে বের করলো কেবল একখানা কালো রঙের কামিজ। নির্বিকার ভঙ্গিতে তার হাতে তুলে দিয়ে বলল, নাও, বদলে ফেলো। চিত্রা অবাক, এখানে? ফারাজ বিদ্রুপের সঙ্গে জিজ্ঞাসা করলো, কোনো সমস্যা? লজ্জা করছে? নিচে যখন এতগুলো পরপুরুষকে পেট দেখাতে পেরেছ, তাহলে এখন স্বামীকে দেখাতে অসুবিধা কোথায়? চিত্রার কণ্ঠ কেঁপে উঠল, আপনার কি হয়েছে? এমন করছেন কেন? ফারাজ ক্ষিপ্ত হয়ে চিত্রার বাহু ধরে টেনে আনলো নিজের কাছে। তার গলা চেপে ধরে নিশার চোখে বলল, বেটি, সহজ কথা বোঝো না? ইংলিশ মারতে হবে? শোনো চিত্রা, তুমি কেবল আমার। কেন বোঝো না বাল?
অন্য কেউ তোমাকে দেখুক, তোমার দিকে খারাপ নজর দিক, আমি সহ্য করতে পারি না। শিরায় শিরায় জ্বালা ধরে। আর তুমি আর তুমি বলদি আগুনে ঘি ঢালো। মন তো চাই দেই দুইটা কানের নিচে লাগায়া, খালি আমার রক্তে মিশে গেছো দেখে ছাড় দিচ্ছি। দেখুন, শান্ত হন। কি এমন হয়েছে? কারা নজর দিল? এই চুপ। প্রশ্ন শুনতে প্রশ্ন শুনতে চাই না। জাস্ট যা বললাম তাই যেন হয়। ফার্দার আমার কথায় অমান্য করলে তোমার সুন্দর পেটটায় সিগারেটের দাগ বসে যাবে। আগুনকে আগুনের ভয় দেখাচ্ছেন এলাহি? ঠোঁট বাঁকিয়ে ধীর গলায় বলল। ফারাজ একটু থামে, চোখের পাতা কুঁচকে গভীর দৃষ্টি মেলে বলল, বোকা মেয়ে, আগুনের ভয় কেন দেখাবো? মানলাম তুমি আগুন, তবে আমি তো নই। আমি হলাম উত্তল সমুদ্র। আগুনকে ধ্বংসের সক্ষমতা নিয়ে আমার জন্ম। মাইন্ডেড। বলে সে চিত্রার বাহু ছেড়ে দিল। ওয়াইন কুলার খুলে বের করলো মদের বোতল। ঢকঢক করে কয়েক ঢোক গিলে ফেলল। তারপর তার গভীর দৃষ্টি চিত্রার উপরে স্থির রেখে বলল, আমি নাস্তা নিয়ে আসছি। খাইয়ে দেব আজ তোমাকে। ততক্ষণ বদলে নাও। চিত্রার মস্তিষ্ক যেন কিছুক্ষণের জন্য কাজ করা বন্ধ করে দিল। এ কেমন অদ্ভুত মানুষ! এ কেমন তার দ্বৈত সত্তা! এ তো একটু আগে শক্ত কথা বলছিল, এখন আবার খাইয়ে দেবে বলছে। এই লোক নিজে খেতে পারে না, হাত দিয়ে তো খেতে পারে। অদ্ভুত ভাবে খায়। অভ্যাস তো। অসভ্য তো কি সব ইংরেজদের মতন চামচ দিয়ে খায়। চিত্রার চোখে তো জল চলে আসবে বলে তবুও সে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। চোখে জল আসতে দেবে না সে। এতটাও দুর্বল নয়। কম্পিত গলায় সে কেবল জিজ্ঞাসা করল, আপনি খাবেন না? খেয়েছেন? ফারাজ হেসে উঠল। ধীর চিত্রে শুধালো, কখন খেলাম? তৈরি হও, তোমার ক্লাস নেওয়া এখনো বাকি। ক্ষুধা তো আমার অবশ্যই মিটাবো বিবিজান। চিত্রা কামিজ পরে ওয়াশরুম থেকে বের হতেই নিচে থেকে আসা চেঁচামেচির শব্দ ঘাবড়ে যায়। এখন পর্যন্ত এমন চেঁচামেচি এই বাড়িতে কখনো হয়নি। চিত্রা রুম থেকে দৌড়ে বের হয়ে দোতলার বারান্দায় এসে দাঁড়ায়। নিচে উঁকি দিতে বিস্ময়ে তার চোখ বড় হয়ে আসে। নিচে হুলস্থুল কাণ্ড বেঁধেছে। চিত্রা মাথায় কাপড় দিয়ে জলদি দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে নামে। আয়শার গায়ে হাত রাখতেই মেয়েটা নিচু গলায় বলে উঠল, আপা মাফ করবেন, আজ কাজের প্রথম দিন ছিল। এরই মাঝে এত বড় কাণ্ড ঘটে যাবে সেটা বুঝতে পারিনি। চিন্তার কিছুই নেই, আমি দাদিকে সামলাচ্ছি। আয়শার পরিবার তার দাদি ছাড়া আর কেউ নেই। সেদিন আয়শার পরিস্থিতি সম্পর্কে জানতে পেরে চিত্রার বেশ খারাপ লেগেছিল। তাছাড়া এই বাড়িতে কাজের মানুষের যদিও দরকার নেই, তবুও একটা কাজের দোহাই দিয়ে কারোর জীবন চলে তাতে ক্ষতি কিসের? ফারাজকে রাজি করিয়ে চিত্রা এই বাড়িতে আয়শা তার দাদি থাকার ব্যবস্থা করেছে। আসলে ওর বয়স হয়েছে, তাই হুটহাট নাটকীয়তার ভর করে। তা না হলে এমনিতেই সে ঠিক আছে। তবে সমস্যা হুট করে কালুর মায়ের চরিত্রে ঢুকে যায়। ভুলভাল ইংরেজি বলা, এইসব সে কোথা থেকে শিখেছে আয়েশা তাও জানে না। তবে সে এটা ভালো একটা কাজে তার খুব দরকার। লোকের পকেট মেরে কয়দিন বা চলা যায়। অন্তত একটা পার্মানেন্ট কাজ হলে, থাকার একটা জায়গা হলে, দাদিকে ভালো একটা ডাক্তার দেখানো যাবে। কোনো সমস্যার কারণে দাদির এমন পাগলামি করে তাও জানা যাবে। আজকে নো ছাড়িং কালুর বাপ, ইউ নো
ইউ নো গো এনি জায়গা। আরে ছাড়ুন প্লিজ, আমার তো বিয়েই হয়নি, কালুর বাপ কেমন করে হলাম? নো, ইউ মিছা টক করছো। প্লিজ কালুর বাপ, গো হাউসে। কালুর মিল্ক ফিনিশ। ছুহি কাঁদছে, মিল্ক বাই করতে হবে। ফারাজ এতক্ষণ দাঁড়িয়ে তামাশা উপভোগ করছিল, এবার হাসি চেপে বলল এবার হাসি এবার হাসি চেপে বলল, আরে ছাড়ুন, ও কুদ্দুসের বাপ, ছাড়ুন বলছি। বৃদ্ধা সঙ্গে সঙ্গে খেপে গেল, চোখ রাঙিয়ে ফারাজের দিকে আঙ্গুল তুলে বলল, হু আর ইউ ননসেন্স হেডুম বয়, হ্যাঁ, হোয়াই ইউ টক করছো আওয়ার মাঝে, হ্যাঁ? এই বাল এই বাল মাথা গরম হয়ে যাচ্ছে, থাম বুড়ি এবার, বলল অভ্র। ফারাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছে, খুব কষ্ট করে হাসি আটকে রেখে তামাশা দেখছে। ইউ চেক আপ কালুর বাপ, টালমি টালমি হোয়াই ইউ অ্যাংরিং। বুড়ি, তোর চেক আপের গোষ্ঠী কিলাই, ছাড় কইলাম আমারে। শালি আইসা, তোর মেন্টাল তারছিরা দাদিকে সামলা। তোদের দুইটারে মেরে কিন্তু যমুনার ভাসাবো। উদ্ধার উদ্ধার কর আমাকে শালি ডাবচোর। দেখ শালা, তুই আমারে ডাবচোর কইবি না, ইগোতে লাগে। তোমার 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 গুয়ে লাগবে বাল। এই ফারাজ ভাই, এই চোরকে কেন ঘরে জায়গা দিয়েছেন? এই শালি তো ছ্যাচড়ার পকেটমার। ঘরের জিনিসপত্রের হিসাব করেন জলদি, একটা কমলেই বুঝবেন এই চুন্নি চুরি করে চোরাবাজারে সাপ্লাই করে দিয়েছে। এভাবেই কাজটা ভালো করেননি আপনি। দুঃখের সঙ্গে সঙ্গে যন্ত্রণা করছে। সবার ধৈর্যের বাদ যখন ভাঙতে বসে, ঠিক তখনই ফারাজ গম্ভীর গর্জনে ধমক দিল, চুপ! শব্দের বজ্রপাতে মতন পড়ল। মুহূর্তে চারপাশ স্তব্ধ হয়ে গেল। বৃদ্ধের অদ্ভুত পাগলামিও নিমিষে উবে গেল। সে কয়েক মুহূর্ত চুপচাপ তাকায়, ধীর হাতে ছেড়ে দিল। তারপর কুকড়ে গিয়ে লজ্জিত স্বরে বলল, মাফ করবেন, তবে আমি আপনারে এমন কইরা ধরছি কেন? অভ্র মুখ বাঁকিয়ে বলল, লাভিং করতে। ওইটা কি? আপনার জানার দরকার নেই, আপনি নিজের ঘরে যান, বিশ্রাম নেন। অভ্রের হয়ে ফারাজি জবাব দিয়ে দিল। আয়েশা তড়িঘড়ি করে দাদিকে নিয়ে চলে গেল। অভ্র এক দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তবে কি এখন থেকে রোজ এসব সহ্য করতে হবে? অভ্রের গলার শিরা টান টান করে বলল, বাপরে, বউ না থাকলেও এত যন্ত্রণা, থাকলে না জানি কত কি। মারিয়া রান্নাঘরে একা, ঘরের শ্যাওলা ধরা দেওয়ালে আঁচল ঠেকিয়ে ঘামে মুছছে। অস্পষ্ট স্বরে আপনা আপনি বকবক করেই চলেছে। সংসারের প্রতি তার ক্ষোভ জমেছে দিনকে দিন। ক্ষোভ থাকবেই বা না কেন? চিত্রা থাকাকালীন সব কাজ সেই করেছে। আর মারিয়া ও বাকিরা ছিল ভোগ আসনে। কিন্তু চিত্রা বিদায় নেওয়ার পর থেকে গোটা সংসারের বোঝা তার কাঁধে এসে পড়েছে। সোহাগের আচরণও দিনকে দিন রহস্যময় হয়ে উঠেছে। রাতের অন্ধকারে কোথায় যায়, কি করে, কারও জানা নেই। দিনে ফিরে আসে, ঘুমায় আর বাজার সদাই করে। কথায় আছে, সংসারে যার স্বামীর আয় বেশি তার সুখও বেশি। এখন মারিয়ায় এসব কড়াই গন্ডায় উপলব্ধি করছে। মাহাদি এক সামান্য মিলে কাজ করে। মারিয়ার মাইনের অঙ্ক হাস্যকর রকমের কম, ফলে সংসারে তার গুরুত্ব ততটাই নগণ্য। আর মার্জিয়া, সে সদ্য
বিবাহিত এক নববধূকে নিয়ে আহ্লাদের শেষ নেই তার। সারা জীবন মারিয়ার পাশে থেকেও এক নবাগত নারীর স্নেহে সে ইদানিং মোহবিষ্ট হয়ে পড়েছে। মারিয়া দীর্ঘশ্বাস ফেলল। কড়াইয়ের ঢাকনা চাপা দিয়ে আঁচল দিয়ে ঘাম মুছতে যায়। এমন সময় হঠাৎ পেছন থেকে একজোড়া বাহু তাকে জড়িয়ে ধরে। আতঙ্কে তার বুক ধুকপুক করে ওঠে। চিৎকার করতে যাবে এমন সময় শক্ত এক হাত তার মুখ চেপে ধরে। মারিয়ার মুখ থেকে গোঙানির শব্দ বের হয়ে এক ঝটকায় ঘাড় ফিরিয়ে তাকায়, চোখে বিস্ময় হয়ে ওঠে। এমন করে চেঁচাও কেন? মাহাদি মার্জিয়ার মুখ থেকে হাত সরিয়ে নিল। পিরিক দেখাতে আইসো? এগুলা ভালো লাগে না। কেন যে করো? মাহাদি কণ্ঠ নির্বিকার। পেটে বহুত ক্ষুধা। রান্দা হইছে? হইলে খাওন দাও। হয় নাই, শাক বাসছি কেবল। এক হাতে মানুষ কত কি করে। জান্নাত্রে তো আম্মা কামই করতে দেয় না। মাহাদি মার্জিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, সব ছাইরে আমার কাছে আইসো, তবুও তোমারে আমি সুখ দিতে পারলাম না। স্বামীর কণ্ঠস্বর বদলে যায়। সেই কণ্ঠস্বর শুনে মারিয়া বিচলিত হয়ে তার দিকে চেয়ে বলল, এভাবে কেন বলছো? মাহাদি চোখ নামিয়ে নেয়। জানো মারিয়া, মানুষ যখন অভাবে পড়ে তখন তার ভালো মন্দের বোধও নিত্য পায়। সে বুঝতে পারে না কোথায় পা দিচ্ছে, কেন কার সঙ্গে জড়িয়ে যাচ্ছে। তার মাথা ঠিক থাকে না। লোক তারে অন্ধ করে ফেলে, কিন্তু একদিন হুট করেই সে অনেক টাকার মালিক হয়ে যায়। মারিয়ার চোখ কুঁচকে তাকায়। এসব কি যে কও? মাহাদি ধীর পায়ে এগিয়ে আসে, তার কপালে আলতো করে চুমু খেয়ে ফিসফিস করে, তোমারে আমি সব দিব মারিয়া, রানী বানাইয়া রাখমু। সেই দিন বেশি দেরি নাই। মারিয়া ধীরে ধীরে মাথা রাখে স্বামীর বুকে, কিন্তু কেন জানি বুকের গভীরে এক আশঙ্কা ঘূর্ণায়মান হয়ে ওঠে। তার ভয় হচ্ছে, খুব ভয়। দুপুর গড়িয়ে বিকাল। ফারাজ সেই সময়ে পুরোটা নিচে কাটিয়েছে, উপরে ওঠার প্রয়োজন অনুভব করেনি। চিত্রাকে খাবার খাইয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু সে তা করেনি। সকালবেলার দৃশ্য বারবার তার মনের আয়নায় ভেসে উঠেছে। সেই অস্বাভাবিক অস্বস্তি ও ক্রোধ থেকে নিজের মুক্ত রাখতে সে সারাদিন হলরুমে বসে কাজে মগ্ন ছিল। মিতালিকে দিয়ে সে চিত্রার রুমে নাস্তা পাঠিয়েছে, কিন্তু চিত্রা একবারের জন্য নিচে নামেনি। এমনকি ফারাজ কি করছে, কোথায় আছে তা জানার বিন্দুমাত্র কৌতূহল প্রকাশ করেনি। তার এই নির্লিপ্ততা, এই উদাসীনতা প্রমাণ করে কতটা বেমানান সে। তবে আশ্চর্যের বিষয়, এখন আর ফারাজের মনে কোনো ক্রোধ নেই। মন হালকা হতে সে কিচেনে যায়। আজকে সে নিজের হাতে রান্না করবে চিত্রার জন্য বিদেশি খাবার, ডেনমার্কের পরিচিত একটা স্যুপ, গ্রোনসাপ সুপে। রান্নাঘর থেকে বাকিদের বের করে দিয়েছে ফারাজ, শুধু নীরুকে নিজের পাশে রেখেছে। তবে মিতালি মাঝে মাঝে উকি দিচ্ছে রান্নাঘরের ফাঁক দিয়েই। নীরুকে তার একদমই সুবিধার মনে হচ্ছে না, যদিও সে খালুর সঙ্গে অতিরিক্ত সখ্যতা গড়ে তোলে। যদি অনাবহ ঘনিষ্ঠতা তৈরি হয়, তাহলে চিত্রা আপার কি হবে? না, তাকে পাহারা দিতে হবে, কড়া পাহারা। অভ্র তাদের পেছনে উঁকি দিচ্ছে, সেও এই ঘটনায় নীরবে প্রদর্শন করছে। এমন সময় হঠাৎ অভ্র গরম নিঃশ্বাস অনুভব করে কানের পাশে। শিউরে উঠে পেছন ফিরে তাকিয়ে দেখে আয়েশা তার ঘাড়ের কাছে মুখ এনে রান্নাঘরের ভিতরে উঁকি দেওয়ার চেষ্টা করছে। অভ্র দাঁত পিষে বলল, এই বাল, আমার পেছনে কি? দূরে গিয়ে মর, কাছে মরলে লেমন ফ্লেভারের গন্ধ বেরোবে। তুই শালা দূরে যা, দেখছিস না ফারাজ সাহেবের ওপর নজর রাখছি?
কেন রে, তোরা তো নজর রাখতে হবে বা কেন? আমি কি মরে গেছি? গুয়ালি, তুই গিয়ে গুয়ের ব্যবসা কর, এখানে তোর কাজ নেই। যা ভাগ, সঙ্গে তোকে নিয়ে যাবো। মারা খা, তুই খা বাল। তুই একটা মাল। আসো শালি, বাথরুম থেকে তোমারে একেবারে মাল উঠাইয়া খাওয়াই। খায় খাচ্চর ডাবচোর।